সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এটি আমার প্রিন্সিপাল অফ ফিনান্স কোর্স কোড 212503 এর উপরে দেয়া নবম লেকচার। এই লেকচারটি আলোচনা করা হবে মূলধন বাজেটিং, নগদ প্রবাহ সম্পর্কে। এই লেকচারটিতে তোমাদেরকে স্বাগতম। লেকচারটি উপস্থাপন করছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমার এই লেকচারটি, আজকের লেকচারটি এটি হবে সপ্তম অধ্যায়ের উপরে। এটি আমার নবম লেকচার। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক তোমাদের জন্য যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মোট 12টি লেকচার রয়েছে। মোট 12টি লেকচারের মধ্যে আমরা 9টি অধ্যায় আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব, এবং তারই ধারাবাহিকতায় এটি আমার নবম লেকচার। এই লেকচারটি মূলধন বাজেটিং, নগদ প্রবাহ এর উপরে উপস্থাপন করছি। তাহলে এই লেকচার থেকে আমাদের যে লার্নিং আউটকাম বা শিখন ফল হবে, সেটি হলো মূলধন বাজেটিং এর সংজ্ঞা সম্পর্কে তোমরা জানতে পারবে। ডেফিনেশন অফ ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং এর উদ্দেশ্য বা অবজেক্টিভস অফ ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে অবগত হতে পারবে। মূলধন বাজেটিং এর ধাপ বা পদক্ষেপ বা প্রক্রিয়া, স্টেপস, প্রসেস অফ ক্যাপিটাল বাজেটিং এ সম্পর্কে জানতে পারবে। প্রারম্ভিক বিনিয়োগ নির্ণয়, ফাইন্ডিং দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, প্রাথমিক বিনিয়োগ নির্ণয় সম্পর্কে বা নির্ণয় করতে পারবে। পরিচালনা, নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ নির্ণয় করতে পারবে, অর্থাৎ একটি প্রজেক্টে বিনিয়োগ করার পরে এই পরিমাণে অপারেটিং ক্যাশ ফ্লো হয় সেটি তোমরা নির্ধারণ করতে পারবে। অবশ্যই এই অধ্যায়টি আমাদের অষ্টম এবং নবম অধ্যায়ের পূর্ব অধ্যায়। এটাকে আমি অষ্টম এবং নবম অধ্যায়ের প্রস্তুতি অধ্যায়ও বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়ের উপরে ভিত্তি করেই আমাদের অষ্টম এবং নবম অধ্যায়ের গাণিতিক সমস্যাসমূহ সমাধান করা হবে। তাহলে এই অধ্যায়টি অষ্টম এবং নবম অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথমে আমি আলোচনা করব মূলধন বাজেটিং এর সংজ্ঞা, ডেফিনেশন অফ ক্যাপিটাল বাজেটিং। মূলধন বাজেটিং, বাজেট শব্দের অর্থ সাধারণত প্রাক্কলন, অর্থাৎ পূর্বে কোনো বিষয়ে আর্থিক অনুমান করা কি মূলত বাজেট বলে। সেই হিসেবে যদি আমরা বলি যে মূলধন বাজেটিং বা মূলধনের প্রাক্কলন অথবা মূলধন সংক্রান্ত পূর্ব অনুমানকে মূলধন বাজেটিং বলে, তাহলেও বিষয়টি অবান্তর হবে না। তবে বিষয়টিকে যদি আমরা বইয়ের ভাষায় বলি, তাহলে বলতে হবে প্রতিষ্ঠানের অর্থ বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন পরিকল্পনাকে সংক্ষেপে মূলধন বাজেটিং বলে। অর্থাৎ প্রতিষ্ঠানে যে বিনিয়োগ হবে, সেই বিনিয়োগে কি পরিমাণে মুনাফা আসবে, এই ধরনের একটি পরিকল্পনা করে যদি অর্থ বিনিয়োগ করা হয়, তাহলে সেটিকে বলা হয় মূলধন বাজেটিং। এবারে এটিকে আমরা আরেকটু বিস্তারিত বলি। সেটা হচ্ছে মূলধন বাজেটিং বা দীর্ঘ সময় ধরে তহবিল প্রাপ্তির আশায় উচ্চ ঝুঁকি গ্রহণ এবং বর্তমান তহবিলকে সর্বোৎকৃষ্ট প্রকল্পে বা স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করাকে মূলধন বাজেটিং বলে। তাহলে সংজ্ঞাটি হলো এই যে দীর্ঘ সময় ধরে তহবিল প্রাপ্তির আশায়, বেশ কয়েক বছর যাবত, 1, 2 নয়, 5 বছর, 10 বছর বা এই ধরনের সময়ের জন্য তহবিল প্রাপ্তির আশায় উচ্চ ঝুঁকি গ্রহণ এবং বর্তমান তহবিলকে সর্বোৎকৃষ্ট প্রকল্পে বা স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করাকে মূলধন বাজেটিং বলে। এ বিষয়ে জেমস সি ভ্যান হর্ন বলেন, ক্যাপিটাল বাজেটিং ইজ আইডেন্টিফাইং, অ্যানালাইজিং and selecting investment projects whose returns, cash flows, are expected to extend beyond 1 year.
তাহলে এই সংজ্ঞাটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো ক্যাপিটাল বাজেটিং ইজ আইডেন্টিফাইং মানে চিহ্নিত করা। ক্যাপিটাল বাজেটিং হচ্ছে চিহ্নিত করা, অ্যানালাইজিং বিশ্লেষণ করা, অ্যান্ড সিলেক্টিং ইনভেস্টমেন্ট প্রজেক্ট এবং বিনিয়োগ প্রকল্প নির্ধারণ করা। হুস রিটার্নস যেটার আয় বা ক্যাশ ফ্লো মানে ক্যাশ রিটার্ন আর এক্সপেক্টেড প্রত্যাশা করা হয়ে থাকে টু এক্সটেন্ড বিয়ন্ড 1 ইয়ার্স যেটা 1 বছরের অধিক সময়ের জন্য প্রত্যাশা করা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে ক্যাপিটাল বাজেটিং হচ্ছে 3টি কাজের সমন্বয় এই সংজ্ঞা অনুযায়ী। সেটা হলো 1 যে প্রজেক্ট বা প্রকল্প চিহ্নিত করা, সেই প্রকল্পকে বিশ্লেষণ করা এবং প্রকল্পটাকে সিলেক্ট করা মানে নির্ধারণ করা এবং সেখান থেকে এই ধরনের প্রকল্প নির্ধারণ করা যে প্রকল্প থেকে 1 বছরের অধিক সময় ধরে ক্যাশ ফ্লো হবে অর্থাৎ আয় পাওয়া যাবে। তাহলে ক্যাপিটাল বাজেটিং হচ্ছে 1 বছরের অধিক সময়ে ধরে মুনাফা অর্জন করা হবে বা ক্যাশ ফ্লো হবে এই ধরনের প্রজেক্ট চিহ্নিত করে বিশ্লেষণ করে নির্ধারণ করা। হর্নগ্রেন এবং ফোস্টার হর্নগ্রেন, ফোস্টার এন্ড ডাটার বলেন ক্যাপিটাল বাজেটিং ইজ দ্য মেকিং অফ লং রান প্ল্যানিং ডিসিশনস ফর ইনভেস্টমেন্ট ইন প্রজেক্টস এন্ড প্রোগ্রামস। তাহলে হর্নগ্রেনস, ফোস্টার এন্ড ডাটার যে কথা বলেছেন সেটা হচ্ছে যে ক্যাপিটাল বাজেটিংটা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিসের জন্য? ইনভেস্টমেন্টের জন্য বা বিনিয়োগের জন্য যে কোনো প্রজেক্ট বা প্রোগ্রামে দীর্ঘমেয়াদে বিনিয়োগ বা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে তাহলে ক্যাপিটাল বাজেটিং বলে। এবারে আমরা আলোচনা করছি মূলধন বাজেটিং এর উদ্দেশ্য, অবজেক্টিভস অফ ক্যাপিটাল বাজেটিং। তাহলে মূলধন বাজেটিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত এর উদ্দেশ্যগুলো হচ্ছে 1 যুক্তিযুক্ত প্রকল্প যাচাই করা, 2 নাম্বার হচ্ছে লাভজনক প্রকল্পে বিনিয়োগ, 3 নাম্বার দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ, ঝুঁকি হ্রাস, তহবিল সংগ্রহে অগ্রিম পরিকল্পনা, স্থায়ী সম্পদের স্থায়িত্ব, বাজার সম্প্রসারণ। বিষয়গুলোকে যদি আমরা ব্যাখ্যা আকারে বলি তাহলে মূলধন বাজেটিং এর উদ্দেশ্য হচ্ছে যুক্তিযুক্ত প্রকল্প যাচাই। তার মানে প্রকল্পে সাধারণত লং টার্ম হতে পারে, শর্ট টার্ম হতে পারে। এই ক্ষেত্রে যদি একটি প্রকল্প বা অধিক মুনাফা লাভের আশায় যদি আমরা প্রকল্প নির্বাচন করি সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটি প্রকল্প শর্ট টার্মে বিনিয়োগ করলে সেক্ষেত্রে বিনিয়োগ রিটার্ন বা ক্যাপিটাল রিটার্ন আসারই সম্ভাবনা থাকে না বা সেটাতে বেশি ঝুঁকি থাকে। সেই কারণে যুক্তিযুক্ত প্রকল্প বাছাই করতে গেলে একটু দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হয়। এই কারণে মূলধন বাজেটিং এর উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে যে প্রকল্পটা পাওয়া যাবে সেটা দীর্ঘমেয়াদী হলেও যেন সেটাকে যাচাই করা যায়। সেজন্য যুক্তিযুক্ত প্রকল্প যাচাই করাটা মূলধন বাজেটিং এর একটি উদ্দেশ্য। লাভজনক প্রকল্পে বিনিয়োগ ঠিক এমনই ভাবেই লাভজনক প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রেও বিনিয়োগটাও মূলধন বাজেটিং এর একটি উদ্দেশ্য। অর্থাৎ আমরা মূলধনের যে প্রাক্কলন করে থাকি সেটা উদ্দেশ্য হবে এই যে এই মূলধনটা যেন মানে একটি লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হয়ে থাকে। তাহলে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করাটাও মূলধন বাজেটিং এর একটি অন্যতম উদ্দেশ্য। দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ আমরা সংজ্ঞায় দেখেছি যে মূলধন বাজেটিং এর উদ্দেশ্যই হবে কি দীর্ঘমেয়াদী অর্থাৎ মোর দ্যান 1 ইয়ার্স, বিয়ন্ড 1 ইয়ার্স। আবার কেউ বলেছেন দীর্ঘমেয়াদী অনেক, কোনো মেয়াদ উল্লেখ করে নাই। তার মানে এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্পই মূলধন বাজেটিং এর প্রধান উদ্দেশ্য হবে যেটা তার সংজ্ঞাতেই পাওয়া যায়। ঝুঁকি হ্রাস, যেহেতু আমি পূর্বেই বলেছি যে
মূলধন বাজেটিং অর্থাৎ দীর্ঘমেয়াদে যদি মূলধন বিনিয়োগ করা হয় সেই ক্ষেত্রে ঝুঁকিটা একটু কম থাকে, এই কারণে যে তাড়াহুড়ো থাকে না প্রতিষ্ঠানের মুনাফা অর্জন বা মূলধন ফেরতের জন্য তাড়াহুড়ো থাকে না, সেই কারণে এটা একটু ঝুঁকি হ্রাস করে থাকে। তহবিল সংগ্রহে অগ্রিম পরিকল্পনা। মূলধন বাজেটিং এর আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে তহবিল সংগ্রহে অগ্রিম পরিকল্পনা গ্রহণ। তার মানে কি, যেহেতু বাজেট বা প্রাক্কলন, তাহলে কোথা থেকে তহবিলটা পাওয়া যাবে সেই বিষয়েও মূলধন বাজেটিং এ আলোচনা করা হয়ে থাকে বা মূলধন বাজেটিং এর মূল বিষয়। সেই কারণে তহবিল সংগ্রহে অগ্রিম পরিকল্পনাও মূলধন বাজেটিং এর একটি উদ্দেশ্য। স্থায়ী সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি বা স্থায়ী সম্পত্তিকে পুনরায় ডেভেলপড করে সেটার স্থায়িত্ব বৃদ্ধিও মূলধন বাজেটিং এর একটি উদ্দেশ্য। বাজার সম্প্রসারণ অর্থাৎ বর্তমানে যে পরিমাণে বিনিয়োগ রয়েছে সেই পরিমাণে বিনিয়োগ থেকে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধি করে বাজারকে সম্প্রসারণ করাও মূলধন বাজেটিং এর আরেকটি উদ্দেশ্য। তাহলে মূলধন বাজেটিং এর ধাপ, পদক্ষেপ বা প্রক্রিয়া অর্থাৎ কিভাবে একটি মূলধন বাজেটিং প্রথম থেকে শেষ পর্যন্ত তার কার্যক্রম পরিচালনা করে, সেটি হচ্ছে প্রথমেই একটি প্রকল্প উদ্ভাবন করে থাকে নগদ প্রবাহ প্রাক্কলন করে। তার মানে কি, প্রথমেই এই মূলধন বাজেটিং এর প্রথম কাজটি হচ্ছে যে কোন প্রকল্পে অর্থাৎ আহ কোন প্রকল্পে বিনিয়োগ করা হবে বা কতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো উদ্ভাবন করা অথবা নতুন কোনো প্রকল্প উদ্ভাবন করা। যেকোনো মানে বর্তমানে যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো থেকে সেই প্রকল্পগুলোকে নির্ধারণ করা অথবা নতুন কোনো প্রকল্প উদ্ভাবন করাটা হচ্ছে মূলধন বাজেটিং এর প্রথম ধাপ। তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে নগদ প্রবাহ প্রাক্কলন। নগদ প্রবাহ প্রাক্কলন এর কথা হচ্ছে যে এই যে আমরা যে প্রকল্পে বিনিয়োগ করব, সে বিনিয়োগ করার ক্ষেত্রে ওই প্রকল্পে কি পরিমাণে নগদ টাকার প্রয়োজন হতে পারে, সেই নগদ টাকার পরিমাণকে নির্ধারণ করা, এটাও মূলধন বাজেটিং এর একটি ধাপ বা প্রক্রিয়া এবং এটি হচ্ছে মূলধন বাজেটিং এর দ্বিতীয় ধাপ। প্রকল্প মূল্যায়ন। এরপরে যখন দেখা গেল যে নগদ টাকা অর্থের মানে প্রাক্কলন হয়ে গেল যে এত টাকা আমরা বিনিয়োগ করব, তারপরে তৃতীয় ধাপে গিয়ে উদ্ভাবিত প্রকল্পটিকে মূল্যায়ন করা হবে যে আসলে এই প্রকল্পটিতে যদি আমরা বিনিয়োগ করি সেক্ষেত্রে প্রকল্পটি লাভজনক হবে নাকি এটি লাভজনক হবে না। সেই ক্ষেত্রে যদি লাভজনক হয় তাহলে সেটি নির্বাচন করা হবে, আর যদি লাভজনক না করা হয় তাহলে প্রকল্পটি বাতিল করা হবে। সেই ক্ষেত্রে প্রকল্পটি মূল্যায়ন করাটা হচ্ছে মূলধন বাজেটিং এর তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ হচ্ছে প্রকল্প নির্বাচন। এইমাত্র আমি বলেছি যে যদি প্রকল্পটি মনে হয় যে লাভজনক বা প্রকল্পটি থেকে অধিক পরিমাণে মুনাফা আসা সম্ভব, তাহলে সেই প্রকল্পটি নির্বাচন করাই মূলধন বাজেটিং এর চতুর্থ ধাপ। এরপরে প্রকল্প বাস্তবায়ন। তাহলে এবারে নির্বাচন হয়ে গেলে যে আমাদের যে প্রকল্পটি সেই প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। এটাও মূলধন বাজেটিং এর একটি অন্যতম কাজ। অর্থাৎ প্রকল্পটি বাস্তবায়ন করে সে প্রকল্পটিকে বাস্তবে রূপদান করা। এটি মূলধন বাজেটিং এর পঞ্চম ধাপ এবং সর্বশেষ বা ষষ্ঠ ধাপ হচ্ছে ধারাবাহিক প্রকল্প মূল্যায়ন। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর, নির্দিষ্ট সময় পর পর প্রকল্পটিকে মূল্যায়ন করাও এই মূলধন বাজেটিং এর একটি অন্যতম ধাপ। তাহলে আমরা দেখলাম যে মূলধন বাজেটিং এর ধাপ বা পদক্ষেপ বা প্রক্রিয়াগুলো হচ্ছে প্রকল্প উদ্ভাবন থেকে শুরু করে ধারাবাহিক প্রকল্প মূল্যায়ন পর্যন্ত। এবারে আমরা আসি মূলধন বাজেটিং সিদ্ধান্তের প্রকারভেদ। তাহলে মূলধন বাজেটিং, আমরা যখন মূলধন বাজেটিং করি তখন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, যেমন এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তিনটি পদ্ধতি রয়েছে বা তিনটি প্রকার রয়েছে। একটি হচ্ছে গ্রহণ বর্জন সিদ্ধান্ত, একসেপ্ট অর রিজেক্ট ডিসিশন। দ্বিতীয়টি হচ্ছে পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত, মিউচুয়ালি এক্সক্লুসিভ ডিসিশন। আরেকটি হচ্ছে মূলধন রেশনিং সিদ্ধান্ত বা ক্যাপিটাল রেশনিং ডিসিশন। গ্রহণ বর্জন সিদ্ধান্ত যখন দেখা যাবে যে একটি প্রজেক্ট, আমাদের সম্মুখে একটি প্রজেক্ট রয়েছে,
এখন এই প্রজেক্টটি আমরা গ্রহণ করব নাকি বর্জন করব। সেক্ষেত্রে আমরা এই প্রজেক্টটির মুনাফা যোগ্যতা বা লাভ হওয়ার সম্ভাব্যতা বিবেচনা করব। এই প্রজেক্টটি থেকে কত বছরে রিটার্ন পাওয়া সম্ভব, অর্থাৎ এটি থেকে কত বছরে আ মানে আমাদের উম অর্থ অর্থাৎ বিনিয়োগকৃত টাকা ফেরত পাওয়া সম্ভব। এগুলো বিবেচনা করে হয় আমরা এই প্রকল্পটি গ্রহণ করব অথবা এই প্রকল্পটি বর্জন করব। এই ক্ষেত্রে এই সিদ্ধান্তটি মূলধন বাজেটিং এর একটি সিদ্ধান্ত এবং যদি প্রজেক্টটি লাভজনক হয় তাহলে অ্যাকসেপ্টেড, আর যদি প্রজেক্টটি লাভজনক না হয় তাহলে প্রজেক্টটি রিজেক্টেড। এরকম সিদ্ধান্ত গ্রহণ করাকে গ্রহণ বর্জন সিদ্ধান্ত বলে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ডিসিশন, পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত। এক্ষেত্রে যদি মানে এমন যদি হয় যে আমাদের মূলধন বা নগদ প্রবাহের পরিমাণ, ক্যাশ ফ্লো এর পরিমাণ কম, কিন্তু হাতে একাধিক প্রকল্প রয়েছে। একাধিক প্রকল্পে বিনিয়োগ করার মতো যদি মানে পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে একটা প্রজেক্ট গ্রহণ করলে আরেকটি প্রজেক্টকে অবশ্যই বর্জন করতে হবে। সেজন্য এইজন্য এইরকম যদি ২ টা প্রজেক্ট যদি একত্রে থাকে সামনে এবং একটি প্রজেক্ট গ্রহণ করার ক্ষেত্রে যদি অন্য প্রজেক্টটি বর্জন করতে হয়, তাহলে সেই প্রজেক্ট দুটোকে পরস্পর বর্জনশীল প্রজেক্ট বা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট বলা হয়। এবং এই ক্ষেত্রে মূলধন বাজেটিং যে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, ২ টি প্রজেক্টের মধ্যে কোনটি গ্রহণ করতে হবে, সেজন্য এই প্রজেক্টগুলোর এক্সপেক্টেড রিটার্ন অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা সিভি অথবা অর্থাৎ রিটার্ন অথবা ঝুঁকির ভিত্তিতে যেকোনো একটিকে গ্রহণ করতে হয় এবং যেকোনো একটিকে বর্জন করতে হয়। এরপরে মূলধন রিসনিং সিদ্ধান্ত। অর্থাৎ যদি আ দেখা যায় যে একাধিক প্রকল্প রয়েছে আমাদের হাতে। এখন এই একাধিক প্রকল্পে যখন আমরা বিনিয়োগ করতে যাব, তখন বিনিয়োগটাকে এবং হাতে পর্যাপ্ত অর্থও রয়েছে। তখন এই বিনিয়োগ করার জন্য আমাদেরকে মূলধনটাকে ভাগ করে বিনিয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে যখন একাধিক প্রকল্পে মূলধনকে ভাগ করে বিনিয়োগ করা হয় সেটাকে বলা হয় মূলধন রেশনিং। আর এই মূলধন রেশনিং সিদ্ধান্তটিও মূলধন বাজেটিং করে থাকে। তাহলে এবারে আমরা আসি এই অধ্যায়ে। তাহলে কি ম্যাথমেটিক্যাল প্রবলেমস থাকতে পারে এবং সেগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে এই অধ্যায়ে যেহেতু মূলধন বাজেটিং, সেহেতু এটিতে প্রারম্ভিক বিনিয়োগ নির্ণয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রারম্ভিক বিনিয়োগ বলতে যেটা বোঝায়, প্রজেক্ট গ্রহণের ক্ষেত্রে শুরুতে যে পরিমাণ নগদের বহির্গমন ঘটে তাকে প্রারম্ভিক বিনিয়োগ বলে। আমরা জানি যে বিনিয়োগ মানেই হচ্ছে কোনো প্রজেক্ট বা কোনো প্রকল্পে অর্থ আ লগ্নি করা বা অর্থ দেওয়া। তাহলে প্রারম্ভিক বিনিয়োগ মানে শুরুতে একটা ব্যবসায়ের শুরুতে যে পরিমাণে অর্থ ওই ব্যবসায়ে নিয়োগ করা হয় সেটাকেই প্রারম্ভিক বিনিয়োগ বলে। আর যদি বইয়ের ভাষায় বলি তাহলে প্রজেক্ট গ্রহণের ক্ষেত্রে শুরুতে যে পরিমাণে নগদ অর্থের বহির্গমন ঘটে তাকেই প্রারম্ভিক বিনিয়োগ বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অথবা নেট ক্যাশ আউটলে বলা হয়ে থাকে। হুম, এখন এই প্রারম্ভিক বিনিয়োগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আমরা সাধারণত একটি ছক অনুসরণ করতে পারি। যেটা হলো যে যদি আমরা একটি স্থায়ী প্রকল্পে বিনিয়োগ করি, সেটি যদি কোনো মেশিনারি হয় অথবা সেটি যেকোনো একটি জমি হোক বা স্থায়ী সম্পত্তি হোক, এই স্থায়ী সম্পত্তিতে আমরা কি পরিমাণে বিনিয়োগ করব বা বিনিয়োগটা কিভাবে নির্ধারিত হবে, প্রারম্ভিক বিনিয়োগটা কি এর বিষয় এর সাথে সংযুক্ত থাকবে, সেগুলো আমরা এখানে দেখতে পারি। যেমন এখানে রয়েছে কস্ট অথবা পারচেজ প্রাইস অফ এ নিউ প্রজেক্ট। তাহলে প্রারম্ভিক বিনিয়োগের মধ্যে এটা থাকবে কস্ট অথবা পারচেজ প্রাইস অফ এ নিউ প্রজেক্ট। একটি প্রজেক্ট ক্রয়ের জন্য যে পরিমাণে কস্ট হয় অর্থাৎ প্রারম্ভিক কস্ট হয় সেটিকে এই প্রারম্ভিক ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে গণনা করতে হবে। এর সাথে আর যেই বিষয়গুলো সংযুক্ত হবে সেগুলো হচ্ছে ইনস্টলেশন কস্ট। মানে মূল কথা হচ্ছে যে একটি আ প্রজেক্ট বা একটি সম্পত্তি ক্রয় করে সেই সম্পত্তিকে ব্যবহার উপযোগী করা বা কাজের উপযোগী করে তোলার জন্য যত প্রকারের খরচ আছে সবটাকেই আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এর মধ্যে অন্তর্ভুক্ত করব। বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা এনসিও এর মধ্যে অন্তর্ভুক্ত করব। তাহলে ১ম এই হচ্ছে কস্ট বা পারচেজ প্রাইস অফ নিউ প্রজেক্ট। এটি হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এর একটি অন্যতম উপাদান। হুম।
এরপরে এর সাথে আমরা যেই সমস্ত খরচগুলো যুক্ত করব সেগুলো হচ্ছে ইনস্টলেশন কস্ট। ইনস্টলেশন শব্দের অর্থ হচ্ছে সংস্থাপন। ইনস্টলেশন কস্ট শব্দের অর্থ হচ্ছে সংস্থাপন ব্যয়। তাহলে সংস্থাপন ব্যয়টাও আমরা এই পারচেজ প্রাইস এর সাথে সংযুক্ত করে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নির্ধারণ করব। তাছাড়া রয়েছে ফ্রাইট চার্জ বা ডিউটি। যদি জাহাজ ভাড়ার প্রয়োজন হয় মেশিনারি ক্রয়ের ক্ষেত্রে বা স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে, সেটিও এই পারচেজ প্রাইস এর সাথে সংযুক্ত হয়ে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নির্ধারণে সংযুক্ত হবে। রেলওয়ে ফেয়ার, যদি সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কোনো রেলওয়ে ফেয়ার বা রেল ভাড়া দেয়া থাকে, রেল ভাড়া দিতে হয়, তাহলে সেটিও প্রাথমিক আ ইনভেস্টমেন্টের সাথে যুক্ত হবে। ইন্সুরেন্স, ইন্সুরেন্স মূলত সম্পত্তি সংক্রান্ত ইন্সুরেন্স যদি হয় তাহলে সেটি এখানে সংযুক্ত হবে। কিন্তু যদি ইন্সুরেন্সটি যদি হয় লাইফ ইন্সুরেন্স বা ইন্সুরেন্সটি যদি হয় প্রতিষ্ঠানের আ মানে প্রতিষ্ঠান সংক্রান্ত, যেটি মান্থলি প্রদান করতে হয়, সেটি এখানে সংযুক্ত হবে না। এই ইন্সুরেন্সটি হচ্ছে এই মেশিনটি ক্রয় করে আনার জন্য যে ইন্সুরেন্স করা হয়ে থাকে সেই ইন্সুরেন্সের খরচাটিও মেশিনের সাথে বা সম্পত্তির সাথে সংযুক্ত হয়ে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নির্ধারিত হবে। ডক ডিউটিস, ডক ডিউটিস বা আ ডক চার্জ যেটি, এটিও মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এর সাথে সংযুক্ত হবে। আর ক্লিয়ারিং চার্জ, ক্লিয়ারিং চার্জ বলতে একটি সম্পত্তি ডক থেকে নিয়ে আসার জন্য যে চার্জ প্রদান করতে হয় সেটিকে ক্লিয়ারেন্স চার্জ বলা হয়। এই ক্লিয়ারিং চার্জটিও পারচেজ প্রাইস এর সাথে সংযুক্ত হয়ে তাহলে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নির্ধারিত হবে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা যোগ করি তাহলে এগুলো সম্পূর্ণ মেশিনারি বা সম্পত্তির সাথে যুক্ত হয়ে যেটা তৈরি হবে সেটাকে বলা হবে বেসিস অফ ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা এই সবগুলো অ্যামাউন্ট যোগ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই পারচেজ প্রাইস এর সাথে এটা যদি যুক্ত করি তাহলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটাকে বলা হবে বেসিস অফ ডেপ্রিসিয়েশন। তার মানে হলো অবচয়যোগ্য মূল্য। অর্থাৎ অবচয়ের ভিত্তি বা অবচয়যোগ্য মূল্য। এটা থেকে অবচয় নির্ধারণ করা যাবে। এখন এই যে বেসিস অফ ডিপ্রিসিয়েশন এর সাথে যদি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ইন্ট্রোডিউসড, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য যে পরিমাণে ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয় সেই ওয়ার্কিং ক্যাপিটালটা যদি আমরা যোগ করি আর এগুলো আমরা বিয়োগ করব। রিফান্ড অফ ওয়ার্কিং ক্যাপিটাল, সেলস প্রসিডস অফ এক্সিস্টিং অ্যাসেটস, অর্থাৎ বর্তমান সম্পত্তি বিক্রি করে যদি কোনো টাকা পাওয়া যায় সেটা, ট্যাক্স সেভিংস অন সেল অফ অ্যাসেট, যদি সেল করার কারণে অ্যাসেট সেল করার কারণে কোনো ট্যাক্স সেভিংস হয় সেই রকম যদি কোনো টাকা পাই সেটা, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স থাকে যদি, তাহলে এই যে বিষয়গুলো রিফান্ড অফ ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের রিফান্ড যদি থাকে, সেলস প্রসিড অফ এক্সিস্টিং অ্যাসেট, এক্সিস্টিং অ্যাসেটের যদি সেলস করার কিছু মূল্য থাকে, ট্যাক্স সেভিংস যদি থাকে, এই সমস্ত বিষয়গুলো যদি থাকে তাহলে এগুলো এই ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করার পরে এই অ্যামাউন্ট গুলো এখান থেকে বাদ দেওয়া হবে। তো যদি এটা আমরা বাদ দিয়ে দেই তাহলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেই অ্যামাউন্টটা আমরা এই আগের যে অ্যামাউন্টটা বেসিস অফ ডেপ্রিসিয়েশন এর সাথে যুক্ত করলে সেটা আমরা পাবো। সেটা হচ্ছে ইনিশিয়াল নেট ক্যাশ আউটলে বা নেট ইনভেস্টমেন্ট বা এনসিও বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে সাধারণত আমাদের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোতে এই আইটেমগুলো বেশিরভাগ সময়ই থাকে না। তাহলে তোমরা যদি এই আইটেমগুলো মনে রাখতে পারো, এর ভিতরেও কিছু আইটেম অনেক অঙ্কেই থাকে না। তারপরেও এই আইটেমগুলো মনে রাখতে পারলে তাহলে তোমরা বেসিস অফ ডেপ্রিসিয়েশন এবং বেসিস অফ ডেপ্রিসিয়েশন এর সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যুক্ত করে নেট ক্যাশ আউটলে বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অথবা নেট ইনভেস্টমেন্ট নির্ধারণ করতে পারবে। হুম। তো বিষয়টিকে আমরা একটি উদাহরণের সাহায্যে উপস্থাপন করছি। হুম। দেখো এখানে কি বলা আছে? Limo Electronics Company is thinking to purchase a new equipment. লিমো ইলেকট্রনিক্স কোম্পানি চিন্তা করছে যে একটা নতুন ইকুইপমেন্ট বা সরঞ্জাম কিনবে। রিলেভেন্ট কস্ট ডাটা অফ দ্য মেশিন আর অ্যাজ ফলোস। এই যে মেশিনটা সংক্রান্ত আনুষঙ্গিক খরচ হচ্ছে নিম্নরূপ। তাহলে ১ নাম্বার হচ্ছে পারচেজ প্রাইস। কত?
2 লক্ষ টাকা 2 লাখ। Freight and insurance 20,000, dock duties and clearing charges 10,000, import duty 50%। মনে রাখবে এখানে 50% বলা থাকলেও এটা কিন্তু দেয়া আছে 1 লক্ষ। যদি না দেয়া থাকতো তাহলে এই 2 লক্ষের উপরে 50% হতো। তাহলে 1 লাখ হতো। কিন্তু যেহেতু এখানে দেয়া আছে সেইজন্য আর এটি কোনো হিসাব করার প্রয়োজন নেই। অর্থাৎ যখনই কোনো পার্সেন্টেজ দেয়া থাকবে তখন সেই পার্সেন্টেজটি আমরা পারচেজ প্রাইস এর উপরে নির্ধারণ করব। তো পারচেজ প্রাইস এর উপরে 50% হচ্ছে 1 লাখ, দ্যাট ইজ ইম্পোর্ট ডিউটি। রেলওয়ে ফেয়ার এন্ড চার্জেস দেয়া আছে 10,000, ইনস্টলেশন চার্জ 20,000, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড 40,000। তাহলে আমরা এখানে বেশ কিছু ইনফরমেশন পেয়েছি: পারচেজ প্রাইস, রাইট এন্ড ইন্স্যুরেন্স, ডক ডিউটিস এন্ড ক্লিয়ারিং চার্জ, ইম্পোর্ট ডিউটি, রেলওয়ে ফেয়ার এন্ড চার্জ ক্যারিজ, ইনস্টলেশন চার্জেস, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড। এই ইনফরমেশন গুলো আমরা এখানে পেয়েছি। এখন আমাদের কি রিকোয়ারমেন্ট রয়েছে এই অঙ্কে? এই অঙ্কে আমাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা হলো বেসিস অফ ডেপ্রিসিয়েশন এবং নেট ক্যাশ আউটলে, এনসিও। দুটা রিকোয়ারমেন্ট আমাদের এখানে। একটি হচ্ছে বেসিস অফ ডেপ্রিসিয়েশন, আর একটি হলো নেট ক্যাশ আউটলে। দুটি রিকোয়ারমেন্ট। আমরা যাই এই বেসিস অফ ডেপ্রিসিয়েশন নির্ধারণ করতে যাই। সেখানে কি কি আছে? পারচেজ প্রাইস, ইনস্টলেশন কস্ট, ফ্রেট চার্জ, রেলওয়ে ফেয়ার, ইন্স্যুরেন্স, ডক ডিউটিস, ক্লিয়ারিং চার্জ। এখানে কি কি আছে? পারচেজ প্রাইস, ফ্রেট এন্ড ইন্স্যুরেন্স, ডক ডিউটিস, ইম্পোর্ট ডিউটি, রেলওয়ে ফেয়ার, ইনস্টলেশন চার্জ। তাহলে এই সবগুলোই মূলত বেসিস অফ ডেপ্রিসিয়েশনের মধ্যে রয়েছে। তাহলে আমরা এই সবগুলো যদি যোগ করি তাহলেই আমরা বেসিস অফ ডেপ্রিসিয়েশন পাবো। এরপরে আমরা দেখেছিলাম যে এখানে রয়েছে যে বেসিস অফ ডেপ্রিসিয়েশনের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল ইন্ট্রোডিউস যোগ করলে আমরা পাই নেট ক্যাশ আউটলে, এবং এগুলো বাদ দিয়ে দিব আমাদের এই অঙ্কে এরকম কোনো আইটেম নেই। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড ছাড়া অন্য কোনো আইটেম নেই যেটা বাদ দেয়া যায়। সুতরাং আমাদের বাদ দেওয়ার বিষয়গুলো এখানে না থাকাতে সরাসরি ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমরা বেসিস অফ ডেপ্রিসিয়েশনের সাথে যুক্ত করি তাহলে আমরা পাবো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা এনসিও। বিষয়টি আমরা একটু দেখে নিই। তাহলে এখানে পারচেজ প্রাইস রয়েছে 2 লাখ, ফ্রেট এন্ড কস্ট 20,000, ডক ডিউটিস 10,000, ইম্পোর্ট ডিউটিস 1 লাখ, রেলওয়ে ফেয়ার এন্ড ক্যারেজ 10,000, ইনস্টলেশন চার্জ 20,000। দেখি এখানে সবগুলো আছে কিনা। পারচেজ প্রাইস 2 লাখ, ফ্রেট এন্ড ইন্স্যুরেন্স 20,000, ডক ডিউটিস 10,000, and import duty 50% 1 lakh, railway fare and carriage 10,000, installation charge 20,000. So if we add all these elements, then we can get the basis of depreciation, and which will be 3,60,000. That is, if we sum up all these amount of money, then we will get basis of depreciation. And for this reason, we have put all this amount here, and we have calculated this amount to a total amount, and which is 3,60,000. So basis of depreciation of this mathematics is 3,60,000. I think you have understand. তো আমি মনে করেছি যে তাহলে বেসিস অফ ডেপ্রিসিয়েশন সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। এবারে আমাদের বেসিস অফ ডেপ্রিসিয়েশনের সাথে যদি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড যুক্ত করি তাহলে আমরা পাই এনসিও বা নেট ক্যাশ আউটলে। এই ম্যাথমেটিক্সটিতে এই অঙ্কটিতে যে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড রয়েছে 40,000, তাহলে এই 40,000 যদি আমরা এখানে যুক্ত করে দেই অর্থাৎ 40,000, তাহলে আমাদের টোটাল হয় 4 লাখ, which is the NCO of this mathematics. তাহলে এই অঙ্কটির নেট ক্যাশ আউটলে হচ্ছে 4 লাখ আর বেসিস অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে 3,60,000। তাহলে রিকোয়ার্ড 1 হচ্ছে এটি আর রিকোয়ার্ড 2 হচ্ছে এটি। তাহলে আমি আশা রাখি যে তোমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা এনসিও নির্ধারণ করতে পারবে। এবারে আমরা
এই অধ্যায়েরই আরেকটি বিষয়, সেটি হচ্ছে পরিচালনা নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ নির্ণয়। যেহেতু আমরা এই অধ্যায়ে প্রথমে ইনভেস্টমেন্ট নির্ধারণ করেছি, এবারে এই ইনভেস্টমেন্ট থেকে কি পরিমাণে টাকা প্রতি বছরে আয় হতে পারে এবং কি পরিমাণে ক্যাশ ফ্লো ইনফ্লো হয় সেটি আমরা নির্ধারণ করা শিখব। তাহলে ক্যাশ ইনফ্লো বা সিএফএটি অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটি নির্ধারণ করা আমরা এখান থেকে শিখব। তাহলে সিএফএটি বাহির করার জন্য আমরা যে টেবিলটি অনুসরণ করব সেটি হচ্ছে এই। প্রথমে রেভিনিউস থেকে লেস এক্সপেন্সেস, অর্থাৎ অঙ্কে যদি আয় দেয়া থাকে আয় থেকে ব্যয়গুলো বাদ দেব, মানে অপারেটিং এক্সপেন্সেস এক্সক্লুডিং ডেপ্রিসিয়েশন। এখানে ডেপ্রিসিয়েশনটা থাকবে না, ডেপ্রিসিয়েশন বাদেই যে খরচা রয়েছে সেই খরচাগুলো আমরা রেভিনিউ থেকে বাদ দেব। তাহলে আমরা পাবো আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন অবলিক ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, যেটাকে আমরা বলবো ইবিআইটি, অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে। এখন এটা থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বাদ দেই, ইবিআইটি থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বাদ দেই অথবা ইন্টারেস্ট বাদ দেই, তাহলে পাবো আর্নিং বিফোর ট্যাক্স বা ইবিটি, অর্থাৎ এখান থেকে আইটা বাদ দিলাম, অথবা ইবিডিটি অর্থাৎ আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স, তাহলে ডিটা বাদ দিলাম, তাহলে থাকলো ইবিটি অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স। এখন এই ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দেই তাহলে পাবো আর্নিং আফটার ট্যাক্স, ইএটি। এই ইএটি এর সাথে আমরা ডেপ্রিসিয়েশন যদি অ্যাড করি তাহলে পাবো অপারেটিং ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, সিএফএটি। তাহলে সিএফএটি বাইর করার জন্য আমাদের পদ্ধতি হলো রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ, তাহলে পাবো ইবিআইটি, ইবিআইটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ, তাহলে পাবো ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্স, সেখান থেকে যদি আমরা ট্যাক্স বাদ দেই তাহলে পাবো আর্নিং আফটার ট্যাক্স, ইএটি। আর আর্নিং আফটার ট্যাক্সের সাথে যদি ডেপ্রিসিয়েশন যুক্ত করি তাহলে পাবো অপারেটিং ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অর্থাৎ সিএফএটি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, একটা জিনিস মনে রাখবে যে আর্নিং আফটার ট্যাক্সই হচ্ছে নেট ইনকাম, ইএটি হচ্ছে নেট ইনকাম। আরেকটা প্রশ্ন তোমাদের থাকতে পারে, সেটা হচ্ছে যে ডেপ্রিসিয়েশনকে আমরা একবার বিয়োগ করেছি আবার যোগ করেছি, এটার কারণ কি হতে পারে? যে যে ডেপ্রিসিয়েশনটা আমরা আগে বিয়োগ করলাম সেই ডেপ্রিসিয়েশনটা আবার পরে যোগ করলাম কেন? তাহলে এর মানে কারণটা কি? দেখো, আমরা যে ডেপ্রিসিয়েশনটা বিয়োগ করেছি সেটা ট্যাক্স পারপাসে, অর্থাৎ ডেপ্রিসিয়েশনটা বিয়োগ করে আমরা আমাদের প্রকৃত আর্নিং বিফোর ট্যাক্স নির্ধারণ করেছি এবং সেটার পরে সেই যে আর্নিং বিফোর ট্যাক্স সেটার উপরে আমরা ট্যাক্স দিয়েছি। তাহলে আমাদের ট্যাক্সের পরিমাণটা একটু কম পাবে, কারণ ডেপ্রিসিয়েশন ট্যাক্সেবল নয়। ডেপ্রিসিয়েশন আমরা ডেপ্রিসিয়েশন করে ট্যাক্স দেওয়ার যোগ্য, সেই কারণে ডেপ্রিসিয়েশন ট্যাক্স নির্ধারণের জন্য আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি। কিন্তু আমরা যেটা নির্ধারণ করতেছি সেটি হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, নট ইনকাম। আমরা ইনকাম বের করছি না, আমরা ইনকাম কিন্তু এটা নেট ইনকাম হচ্ছে ইএটি। তাহলে আমরা বের করতেছি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে আমাদের ক্যাশ ফ্লো কত। তাহলে আমরা জানি যে ডেপ্রিসিয়েশন কোনো নগদী খরচ নয়, অনগদী খরচ। তো যদি আমাদের অনগদী খরচ যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের নগদ টাকা কমে যায়, কিন্তু প্রকৃতপক্ষে ডেপ্রিসিয়েশনের টাকাটা কখনোই ব্যয় হয় না। যেহেতু ব্যয় হয় না সেই জন্য আমাদের যে নেট ইনকাম, সেই নেট ইনকামটাই আমাদের হাতে ক্যাশ ফ্লো থাকার কথা থাকলেও আমাদের হাতে ক্যাশ ফ্লো একটু বেশি থাকবে। কি কারণে? ডেপ্রিসিয়েশনের কারণে। ওই ডেপ্রিসিয়েশনের টাকাটা আমাদের ব্যয় হয়নি, সেই জন্য ওই টাকাটা আমাদের হাতে থাকবে। এবং সেই কারণেই ইএটির সাথে বা নেট ইনকামের সাথে আমরা যদি ডেপ্রিসিয়েশন যোগ করি তাহলে প্রকৃত ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আমরা পাবো। হুম। এবারে আমরা এই বিষয়টিকে একটা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। Assume that a new project will annually generated revenues of টাকা 20 লাখ। মনে করি যে একটি প্রজেক্টে বাৎসরিক ইনকাম হবে, রেভিনিউ হবে 20 লাখ টাকা। and cash expenses including both fixed and variable cost, অর্থাৎ সকল ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট মিলে টোটাল খরচা হবে 8 লাখ অর্থাৎ 8 লাখ টাকা। while increasing depreciation by টাকা 2 লাখ পার ইয়ার।
যেখানে প্রতি বছরের ডেপ্রিসিয়েশন হবে 2 লাখ পার ইয়ার। ইন এডিশন এছাড়াও লেটস অ্যাজিউম দ্যাট দ্য ফার্মস মার্জিনাল ট্যাক্স রেট অর্থাৎ প্রান্তিক করের হার ইজ 34%, 34%, ক্যালকুলেট সিএফএটি। তাহলে এটির সিএফএটি নির্ধারণ করো বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ধারণ করো। এখন আমরা যদি এই বিষয়টিকে এই ফরম্যাটে নিয়ে আসি তাহলে কি কি হবে? রেভিনিউস, এখানে রেভিনিউস কত হবে? 20 লাখ। এখানে যদি এক্সপেন্স এক্সক্লুডিং ডেপ্রিসিয়েশন ফিক্সড এন্ড ভেরিয়েবল কত? 8 লাখ। তাহলে 20 লাখ মাইনাস 8 লাখ কত হবে? 12 লাখ। আর্নিং বিফোর ট্যাক্স, ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এবারে যদি এখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেই, এখানে ডেপ্রিসিয়েশন রয়েছে 2 লাখ। তাহলে ডেপ্রিসিয়েশন যদি আমরা এখান থেকে বাদ দেই 2 লাখ, তাহলে 12 লাখ থেকে 2 লাখ বাদ দিলে থাকবে 10 লাখ। এখন এখানে বলা আছে যে ট্যাক্স রেট হচ্ছে 34%। তাহলে যদি আমরা এখান থেকে ট্যাক্স 34% দেই 10 লাখ থেকে, তাতে 3,40,000 টাকা। তাহলে আমাদের আর্নিং আফটার ট্যাক্স হবে 6,60,000 টাকা। এখন আবার যদি আমরা ডেপ্রিসিয়েশন অ্যাড করি, তাহলে ডেপ্রিসিয়েশন হয়েছে 2 লাখ। তাহলে 6,60,000 টাকার সাথে যদি আমরা আবার 2 লাখ যোগ করি, তাহলে সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হবে আমাদের 8,60,000 টাকা। বিষয়টিকে আমরা আবার দেখি একটু। এই হলো আমাদের অঙ্ক এবং রিকোয়ারমেন্ট হচ্ছে ক্যালকুলেট সিএফএটি। সিএফএটি যদি আমরা বের করতে চাই, তাহলে আমি পূর্বেই দেখিয়েছি যে এই ফরম্যাটে আমাদের বের করতে হবে। এখানে আমরা দেখি রেভিনিউস 20 লাখ লেস এক্সপেন্সেস 8 লাখ, তাহলে ইবিআইটি বা ইবিডিটি এটা হচ্ছে 12 লাখ। এখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলাম 2 লাখ, তাহলে থাকলো 10 লাখ ইবিটি, এবং এখান থেকে ট্যাক্স বাদ দিলাম 34%, 3,40,000, তাহলে ইএটি বা নেট ইনকাম থাকলো 6,60,000 টাকা। পুনরায় ডেপ্রিসিয়েশন যুক্ত করলাম 2 লাখ, তাহলে আমাদের সিএফএটি হলো 8,60,000 টাকা। এভাবে আমরা সবগুলো অঙ্কের সিএফএটি এবং আমাদের এই যে নেট ক্যাশ আউটলে এগুলো আমরা নির্ধারণ করতে পারবো। তাহলে আমরা আজকের যে এই লেকচারটি, তাতে যে বিষয়গুলো শিখতে পারলাম বা জানতে পারলাম সেগুলো হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো সংক্রান্ত বিষয়। ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো এর সংজ্ঞা জানতে পারলাম। ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো এর পদক্ষেপগুলো জানতে পারলাম। ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো এর ক্ষেত্রে গ্রহণ প্রয়োজন সিদ্ধান্ত বা এর সিদ্ধান্ত সমূহ জানতে পারলাম। আর ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো যেহেতু এই ইনভেস্টমেন্ট এবং ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের সাথে নির্ধারিত বা সম্পৃক্ত, সেজন্য আমরা এই অধ্যায়ে ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো সংক্রান্ত ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা এনসিও ক্যালকুলেশন করার পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। আর পরিচালন নগদ আন্তঃপ্রবাহ পরিমাণ বা অপারেটিং ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সিএফএটি, এটি ক্যালকুলেশন করা বা নির্ধারণ করার পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। এই বিষয়গুলো আমরা যদি জেনে থাকি, তাহলে পরবর্তী অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে আমাদের সিদ্ধান্ত বা গ্রহণ বর্জন সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের জন্য সহায়ক হবে এবং এটি এই অধ্যায়ের অঙ্কসমূহ সলিউশন করা বা সমাধান করার ক্ষেত্রে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমরা অবশ্যই এই অধ্যায় সম্পর্কে এই বিষয়গুলো জানার কারণে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাসমূহ সমাধান করতে পারবে এবং যদি এর পরেও তোমাদের সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমার কাছে জিজ্ঞাসা করলে আমি পরবর্তীতে এই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যদি আরো বেশি এই বিষয়ে জানতে চাও তাহলে এখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বাই এম.ওয়াই খান এন্ড পি.কে জৈন এই বইটি অনুসরণ করতে পারো, অথবা প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বাই এম.এ কালাম এটিও অনুসরণ করতে পারো। কল্প রবার্ট ডব্লিউ এন্ড রিকার্ডো জে রড্রিগস প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এটি অনুসরণ করতে পারো। এই বইগুলো প্রয়োজনে তোমরা অনুসরণ করতে পারো। এই অধ্যায় সংক্রান্ত আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
সেই প্রত্যাশা করে আমি আমার আজকের লেকচার এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।